স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, জানালেন মির্জা ফখরুল। হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128, আহত 79 জন। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, আজ এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ ও জনগণের জন্য সাবেক প্রধানমন্ত্রীর সুস্থ হওয়া প্রয়োজন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা সহ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার আবারও অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানান তার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। প্রায় 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। রাজধানীর নয়াপল্টন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা। পরে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব মত প্রকাশের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। কোনো দলের প্রতি অনুগত না থেকে সাংবাদিক ইউনিয়নকে পেশাদারিত্বের ভিত্তিতে শক্তিশালী করার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করলে সমস্যার সমাধান হয় না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মহান আল্লাহকে নিয়ে বাউল আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। এ সময় কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান দলটির নেতারা। জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেইটে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে হেফাজতে ইসলাম। বিক্ষোভ সমাবেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারের দৃশ্যমান আইনি পদক্ষেপের দাবি জানান হেফাজত নেতারা। বক্তারা অভিযোগ করেন, বাউলের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিএনপি মহাসচিবের বক্তব্য শরীয়তের পরিপন্থী। এছাড়া সমাবেশে মানিকগঞ্জের মামলা 6 ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের গ্রেফতার না করলে মানিকগঞ্জ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর বাইতুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। শীতের আমেজ শুরু হলেও রাজধানীর কাঁচা বাজারে সেই শীতলতার ছোঁয়া নেই। সবজির দাম কিছুটা চড়া, পেঁয়াজের দাম এখনও 100 টাকার উপরে। তবে স্থিতিশীল রয়েছে চালের বাজার।
রাজধানীর কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে ঢু মারতেই দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মূলা, শালগমে পূর্ণ দোকান। তবে শীতের সবজির সরবরাহ বাড়লেও দামের অস্বস্তি ক্রেতাদের মুখে। বেশি আছে, একটু না, বেশ ভালোই বেশি আছে। এখন এই সময় আসলে কমার কথা, তবে শীতের সবজিগুলো ঢুকতেছে তো আশা করি 2-1 দিনের মধ্যে কমবে। কিছুদিন আগে সিম নিছি আমরা 120 টাকা কেজি, এখন আমরা 70 টাকা 80 টাকা হলে পাইতাছি। একটু বেশি, তবে এখনো তো ডিসেম্বর আসে নাই, ডিসেম্বরে কমে যাবে। শিগগিরই দাম কমার কোনো ইঙ্গিত মেলেনি বিক্রেতাদের কাছে। বাঁধাকপি হচ্ছে 40 টাকা পিস, বড় বড় পিস। আর ফুলকপি যেটা একবার সবচেয়ে বড় ওটা 50 টাকা, একটু ছোট ওটা 40, আর সবচেয়ে ছোট যেটা ওটা 35-30 এরকম বিক্রি হচ্ছে। আশা করি শীতে আরো কমবে। পেঁপে 30 টাকা, লাউ বেশি 50-40, মূলা 30, জালি কুমড়া 50, মিষ্টি কুমড়া কেজি 40। আলু ছিল কালকে 150, আজকে 120 টাকা। বেগুন ছিল কালকে 120, এখন আজকে বেগুন 80 থেকে 90 টাকা। সিম ছিল কালকে 120 টাকা, আজকে 80 টাকা কেজি। পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। দাম কমেছে আদা রসুনের। রসুন 70 টাকা পেঁয়াজ হয়েছে 120 টাকা বেশি, অনেক 110 টাকা বেচা লাগতেছে। অনেক দাম বাড়া, পেঁয়াজের দামটা বাড়া, রসুনের দাম কম, আদার দামও কম আছে। সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, ফলে কমেছে দাম, এমনটাই দাবি বিক্রেতার। তবে ভিন্ন মত ক্রেতার। মাছের দাম কেজিতে 20-30 টাকা করে কম। বাজারে কোনো মানুষই আসে না, এই শুক্রবারে দিয়া কুরবানি গাম ছুটে যায়, কথা কওয়ার সময় থাকে না। চিংড়ি মাছ আমি 650 বা 700 করে কিনি, আজকে 750 করে কিনতে হয়েছে। তারপরে ভেটকি মাছটা এক্সপেক্টেড ছিল যে 700 টাকায় পাবো, 750 টাকায় কিনতে হয়েছে। সো এরকম একটু বেশি মনে হচ্ছে। গত মাসে থেকে কিনছিলাম না, বলছে মাছ একটু দাম বেশি, সব মাছই 20 টাকা 30 টাকা করে বেশি। বাজারে নতুন চাল আসতে শুরু করায় দাম কিছুটা স্থিতিশীল, আটার দামেও আসেনি পরিবর্তন। কাটা পড়ছে, এই 15-20 দিনের মধ্যে বাজার ঢুকবে, দাম আমার মনে হয় আরো কিছু কমবে। পুরাতন চালগুলার দাম একই আছে, তো মোটা চাল আর ওই যে বিয়ার 28 চাল এগুলা কিছুটা বাজার কমের মধ্যে আছে। আটা ছিল 2 কেজির প্যাকেট 105, এখন 115 টাকা, কেজিতে 5 টাকা বেশি। কারণ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে কক্সবাজার 3 সংসদীয় আসন। ভোটের মাঠে বিএনপি ও জামায়াত। এরই মধ্যে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে গণসংযোগ সভা ও সমাবেশে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কক্সবাজার সদর ও রামু উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার 3 একসময় বিএনপির দুর্গ বলা হলেও 10ম সংসদ নির্বাচনে বিএনপির হাতছাড়া হয়ে যায় আসনটি। 2014 সাল থেকেই আওয়ামী লীগের দখলে চলে যায়। এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, কিন্তু জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় বিএনপির জয় সহজ নাও হতে পারে বলে মনে করছেন ভোটাররা। আমাদের পর্যটক এরিয়ায় আমরা কারো সাপোর্ট পাই না, এখানে আমরা লাঞ্ছিত হচ্ছি। আমি যদি যোগ্য প্রার্থী না দেখি আমি ভোট দেব। এইখানে ইলেকশন করতে গেলে ট্যুরিজমকে যারা এন্টারটেইন করতে পারবে, ট্যুরিজম যারা লালন করবে, যারা ভিশনারি লিডার্স, হোপফুলি আমরা তাদেরকে ইলেক্ট করব। এরই মধ্যে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সমর্থকরা। তফসিল ঘোষণা না হলেও দলীয় প্রার্থীকে জেতাতে নানা রকম কৌশল করছেন দলের নেতাকর্মীরা। জেলার 4টা আসনে বিএনপির জন্য নিরাপদ সিট, এখানে বেশিরভাগ মানুষ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। এখানে পরিবেশ সম্মত আধুনিক নগরী গড়ার জন্য আমরা সার্বিক পরিকল্পনা নেব। ছাত্র জনতার আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান, নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, তাই একটি নিরাপদ ও সমৃদ্ধ পর্যটন নগরীর প্রত্যাশা নিয়ে তরুণ সমাজ এগিয়ে আসবেন বলে মনে করছেন তরুণদের দল এনসিপি। আমাদের যে তরুণ প্রজন্মের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের 24 পরবর্তী, সেই স্বপ্নটি বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক দল এনসিপি একটি বিশাল সুযোগ ছাত্র জনতার মাঝে ছড়িয়ে দিয়েছে। আমরা চাইবো আগামীর সংসদে জনগণের এবং ছাত্র জনতার প্রতিনিধি বসুক, যারা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। কক্সবাজারে জামায়াত প্রার্থী নির্বাচিত হলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেনে উন্নীত করা হবে, এমন প্রত্যাশা দিয়ে ভোট চাইছেন জামায়াতের সমর্থকরা। আমরা এখানে পর্যটকদের সুবিধা, বিশেষ করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো কিছু দৃশ্যমান কাজ যদি আমরা করতে পারি,
তাহলে আমরা কক্সবাজার শহরকে দিয়ে কক্সবাজার এই বীজকে দিয়েই আমরা অনেক দূরে এগিয়ে যেতে। শুধু বিএনপি, জামায়াত আর এনসিপি নয়, নির্বাচনী মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদও। তবে ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তরুণ ভোটাররা অপেক্ষায় আছে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটোয়া এর কারণে পায়রা সহ দেশের সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়েনি দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীতে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অনেকটা শান্ত রয়েছে। ঘূর্ণিঝড় ডিটোয়া গতকাল সন্ধ্যা 6টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে 1875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার সমূহকে গভীর সাগর এড়িয়ে চলতে বলা হয়েছে। আন্তর্জাতিক। হংকংয়ে বহুতল আবাসিক ভবন কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 79 জন। এছাড়া কয়েকশো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় আগুন লাগার 36 ঘন্টা পরে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে 50 জনের বেশি বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 3 জনকে দায়িত্বে অবহেলার দায়ে আটক করেছে পুলিশ। আগুন লাগার মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। 1948 সালের পর হংকংয়ের সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড এটি। সেই সময় এক বিস্ফোরণের পর আগুনে কমপক্ষে 135 জন মারা যান। Hong Kong is waking up to some tragic news this morning. Live look at the Hong Kong apartment complex. খেলার খবর। এফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। শুক্রবার শক্তিশালী বাহরাইনকে 2-1 গোলে হারিয়ে টানা 4 ম্যাচ জিতল গোলাম রাব্বানী ছোটনের দল। প্রথম 3 ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ এ ম্যাচেও ছিল আগ্রাসী। তবে একের পর এক আক্রমণের পসরা সাজালেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি টাইগার যুবারা। বিরতির পর ম্যাচের 59 মিনিটে বায়েজিতের গোলে লিড পায় বাংলাদেশ। এরপর 72 মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন মানিক। ম্যাচের 85 মিনিটে 1 গোল শোধ দেয় বাহরাইন। টানা 4 ম্যাচে জিতে 12 পয়েন্ট এখন বাংলাদেশের নামের পাশে। তাতে মূল পর্বে খেলার আশা বেশ জোরালোভাবে টিকিয়ে রাখল বাংলার যুবারা। প্রায় 800 দৌড়বিদ নিয়ে মৌলভীবাজারের শমশেরনগরে অনুষ্ঠিত হলো আলট্রা ম্যারাথন। টিম শমশেরনগর বিডি দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে এই ম্যারাথন, যেখানে দেশের প্রতিযোগীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন দেশের অ্যাথলেটরাও। ভবিষ্যতে আরও বড় পরিসরে ম্যারাথনের আয়োজনের পরিকল্পনা সংশ্লিষ্টদের। কনকনে শীত আর কুয়াশার চাদরে মোড়া সকালে ভোরের আলো ফোটার আগেই শুরু হলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আলট্রা ম্যারাথন। স্থানীয় বাগান মাঠ থেকেই শুরু হয় যাত্রা। এলাকার বিভিন্ন সড়ক ও শমশেরনগর চা বাগান ঘুরে ম্যারাথনটি পুনরায় বাগান মাঠে এসেই শেষ হয়। 10, 25 ও 50 কিলোমিটারের 3 ক্যাটাগরির দৌড়ে পুরস্কৃত করা হয় 18 জনকে। এবারের ম্যারাথনে অংশ নেন প্রায় 800 প্রতিযোগী, যেখানে 33 জন দেশের বাইরের প্রতিযোগীও ছিলেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ 74 ও সর্বনিম্ন 8 বছর বয়সী দৌড়বিদ অংশ নেন। স্পোর্টস বলেন দৌড়ের মধ্যে আসে, তাইলে অন্তত সে মাদক থেকে বাঁচবে এবং অন্য 10 জনকে বাঁচাবে। তাই সবারই উচিত যে কোনো একটা স্পোর্টস রিলেটেড হয়ে আসুক, নয়তো দৌড়াক। সুন্দর একটা ইভেন্ট আর সামনে যেন আরো সুন্দর ইভেন্ট হয় ভূমিকা রাখবে। মানে তরুণরা দৌড়াইলে সুস্থ থাকবে, সুস্থতার জন্য দৌড়। সবে 1 ঘন্টা দৌড়ান, ভালো থাকবে। আজকের এই ম্যারাথনটি আরো চাই যে এরকম ম্যারাথন হোক, যাতে আমার বন্ধুরা আসতে অংশগ্রহণ করে। খুবই ভালো লেগেছে। ঢাকা থেকে এসেছি সিলেটে এটা অংশগ্রহণ করার জন্য। আমি এটা খুব অ্যাপ্রিশিয়েট করি। ওনারা প্রতি বছর জন্য এটা করে, আমরা যেন অংশগ্রহণ করতে পারি। আমি মনে করি মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব প্রয়োজন আমাদের দেশে। মানুষকে সুস্থ, মাদক ও মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখতেই এই উদ্যোগ নেন আয়োজকরা। আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে আমরা রানটাকে এক্সপ্লোর করা। রান এক্সপ্লোর করে যে মানুষ কি উপভোগ করে সেটা আমি বুঝতেছি। আমি গত কয়েক সপ্তাহ আগে 100 কিলোমিটার দৌড়ে আসছি, ওটা অনেকেই জানে। আমরা চাই যে মানুষ সুস্থ থাকার জন্য দৌড়াক, প্রতিদিন দৌড়াক।
এবার আমরা আমাদের প্রতিপাদ্য নির্ধারণ করেছি দৌড়াও সুস্বাস্থ্যের জন্য, লাগাও গাছ পৃথিবীর জন্য। অর্থাৎ আমরা সবুজায়ন করতে চাই আমাদের দেশটাকে, আমাদের পৃথিবীটাকে আমরা সবুজায়ন করতে চাই, কার্বন নিঃসরণ আমরা কমাতে চাই। ভবিষ্যতে এমন ম্যারাথন আয়োজন অব্যাহত রাখার দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, জানালেন মির্জা ফখরুল। হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128, আহত 79 জন। এফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।